বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায় উৎপাদন ব্যয় ও আয়ের 3 নম্বর লেকচার অর্থাৎ খরচ অধ্যায়। এই অংশের উৎপাদন ব্যয় বা খরচ নিয়ে আমি আলোচনা করছিলাম। গত দুইটা লেকচারে খরচ সম্পর্কে আলোচনা করেছি। তো আজকে খরচের 3 নম্বর লেকচার দেব। সেই লেকচারে আলোচনা করব প্রান্তিক খরচ বা মার্জিনাল কস্ট বা এমসি, এই বিষয়টা কি। এই প্রান্তিক খরচ সম্পর্কে আজ আলোচনা করব। তো প্রান্তিক খরচ হচ্ছে, এই প্রান্তিক খরচ আলোচনা করার আগে আসলে প্রান্তিক বলতে কি বোঝায় ওই বিষয়টা নিয়ে আলোচনা করি। স্বাধীন চলক এবং অধীন চলক এই দুইটা বিষয় তো আমরা চিনি। যেমন আমরা যখন এই গ্রাফে লিখি, এইভাবে গ্রাফে যখন লিখি, তো এটা হচ্ছে জিরো বিন্দু, আর এই যে ভূমি অক্ষের সাথে এটাকে বলি কি আমরা এক্স, আর লম্ব অক্ষে যেটা এটাকে বলি কি আমরা ওয়াই। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। এক্স অক্ষ হচ্ছে ভূমি, ওয়াই অক্ষ হচ্ছে লম্ব। বা এইভাবে যদি বলি ওয়াই ইকুয়াল ফাংশন অফ এক্স, এটা ফাংশন অফ এক্স এর মান হচ্ছে কত, আমি ধরে নিলাম যে 2x, কোন একটা 2x, বা এখানে কি হয় যে স্বাধীন চলক, আমরা এই সমীকরণটাও না লিখি যে এক্স এর যদি পরিবর্তন, এই যে ওয়াই এর পরিবর্তন, বা এই সমীকরণ লিখি আমি, অসুবিধা নাই। 2x প্লাস 5, এখানে এই যে ওয়াই এর মান এক্স এর মান যদি আমি 1 বসাই, তাহলে ওয়াই এর মান কত হবে? ওয়াই এর মান হবে 2 একে 2 আর 5 কত 7। এক্স এর মান যদি 2 বসাই, এক্স এর পরিবর্তে যদি আমি 2 বসাই, তাহলে 2 2 এ 4 আর 5 যোগ হয় কত 9 হয়, অর্থাৎ ওয়াই এর মান 9 হয়। তো এক্স এর মানের উপর নির্ভর করছে কি ওয়াই এর মান। এখানে কি এক্স হচ্ছে স্বাধীন চলক, ওয়াই হচ্ছে অধীন চলক। এক্স হচ্ছে স্বাধীন চলক, ওয়াই হচ্ছে অধীন চলক, অর্থাৎ এক্স এর মানের পরিবর্তনের উপর ওয়াই এর মান কি হবে সেটা ডিপেন্ড করে। তাহলে এখানে এটা কি এক্সটা হচ্ছে কি স্বাধীন চলক, স্বাধীন, আর ওয়াইটা কি এই এক্স এর উপর কি নির্ভরশীল, এক্স এর উপর ডিপেন্ডেন্ট। তাহলে ওয়াইটা হচ্ছে অধীন চলক, ওইটা হচ্ছে কি অধীন চলক, অধীন চলক। এই যে স্বাধীন এবং অধীন, স্বাধীন চলক এবং অধীন চলক, তো এটাকে যদি গ্রাফে আমরা উপস্থাপন করি, তাহলে আমরা ভূমি অক্ষে কি ধরি স্বাধীন চলক ধরি, এবং লম্ব অক্ষে অধীন চলকটাকে ধরি। ভূমি অক্ষে কি ধরি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা স্বাধীন চলক, আর লম্ব অক্ষে ধরি কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা অধীন চলক। এখন প্রান্তিকটা হচ্ছে, প্রান্তিক মানটা হচ্ছে কি, যে সংখ্যাটা যদি আমি এখানে লিখি, আমার ডাস্টারটা কই, প্রান্তিক মানটা হচ্ছে, প্রান্তিক হচ্ছে যে স্বাধীন চলকের, এখানে আমরা এক্স কি বলছি স্বাধীন চলক বলছি, এক্স কি স্বাধীন, অর্থাৎ প্রান্তিক মানের সংখ্যাটা হচ্ছে কি স্বাধীন চলকের, আমি না লিখি বুটে অনেক লম্বা সময় লাগবে, যে স্বাধীন চলকের এক একক পরিবর্তনের ফলে, স্বাধীন চলকের এক একক পরিবর্তনের ফলে আমরা যদি এখানে চিন্তা করি, তাহলে এখানে স্বাধীন চলককে এক্স, তাহলে বলতে পারি যে এক্স এর এক একক পরিবর্তনের ফলে ওয়াই এর যে পরিবর্তন হয় তাকে বলে কি, তাকেই বলে কি প্রান্তিক মান। এক্স এর এক একক পরিবর্তনের ফলে ওয়াই এর যে পরিবর্তন, ওয়াই এর মানের যে পরিবর্তন হয়, সেই পরিবর্তনকে বলা হয় কি প্রান্তিক, প্রান্তিক মান বলা হয়। অথবা আমরা যদি এটাকে এইভাবে একটু লেখাই, যে এক্স এর মান যদি, এই যে সমীকরণটা লিখছিলাম ওয়াই ইকুয়াল 2x প্লাস 5, এখানে এক্স এর মান যদি আমরা 0 বসাই, আমি এই 5 এইটাকে না রাখলাম 2x, এখানে এক্স এর মান যদি 0 বসাই, তাহলে ওয়াই এর মানও কি হবে, এক্স এর মান যদি 0 হয় ওয়াই এর মানও 0 হবে। এক্স এর মান যখন 0, এক্স এর মান 0, ওয়াই এর মানও 0, তাহলে এই বিন্দু। এক্স এর মান যদি আমরা 1 বসাই, তাহলে 2 একে 2, অর্থাৎ ওয়াই এর মান কত হবে 2 হবে। এক্স এর মান যদি 2 বসাই, তাহলে ওয়াই এর মান কত হবে 4 হবে। এক্স এর মান 2 হলে ওয়াই এর মান 4। এক্স এর মান যদি 3 বসাই, এখানে এক্স এর পরিবর্তে যদি আমরা 3 বসাই, তাহলে এই 3 আর এই 2, এই 2 গুণ হয়ে কত হবে 6 হবে, তাহলে এইটা হবে 6 এক্স এর, অর্থাৎ এক্স এর মান 1, ওয়াই এর মান কত 2, এই বিন্দু। এক্স এর মান 2, ওয়াই এর মান 4, এই বিন্দু। এক্স এর মান 3, ওয়াই এর মান 6,
এই বিন্দু, এভাবে x এর মান 4, এইভাবে এই বিন্দুগুলো যোগ করে যদি একটা রেখা আঁকি তাহলে রেখাটা এইরকম হবে, রেখাটা এইরকম হবে। এখন এই যে এইটাকে বের করার জন্য x এর মানের পরিবর্তন, এই যে x এর মানের পরিবর্তন কত হচ্ছে 0 থেকে 1, x এর মানের পরিবর্তন কত হচ্ছে 0 থেকে 1, 1 একক পরিবর্তন হচ্ছে, কিন্তু y এর পরিবর্তন কত একক হচ্ছে, x এর মান স্বাধীন চলকের পরিবর্তন হচ্ছে 1 একক, কিন্তু y এর মানের পরিবর্তন হচ্ছে কত 0 থেকে 2। x এর মান পরিবর্তন, x এর মানের পরিবর্তন যদি হয় 1 একক, তাহলে অধীন চলক y এর মানের পরিবর্তন হচ্ছে এতটুকু, এতটুকু 2 একক। এই যে স্বাধীন চলকের 1 একক পরিবর্তনের ফলে y এর মানের যে পরিবর্তন হয়েছে, y এর মানের পরিবর্তন কত হচ্ছে 2 একক, তাহলে এই 2 হচ্ছে কি প্রান্তিক মান, এই 2 একক হচ্ছে কি প্রান্তিক মান। সংজ্ঞাটা যদি এভাবে লিখি যে স্বাধীন চলকের 1 একক পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক মান বলে। এইটাকে যদি আর একটু সুন্দর করে বলতে চাই তাহলে সংজ্ঞাটা বলবো, স্বাধীন চলকের 1 একক পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তার অনুপাতকে, তার অনুপাতকে কি বলে প্রান্তিক মান বলে। আর প্রান্তিক মান যেটা এটাই হচ্ছে কি ঢাল, এই প্রান্তিক মানকে এইটাকে বলা হয় কি ঢাল বলা হয়। এই বিষয়টা থেকে হয়তো খুব বেশি একটা বোঝা যাচ্ছে না, আমি এখন এটাকে যেহেতু খরচ নিয়ে আলোচনা করছি তাহলে খরচের জায়গা থেকে একটু আলোচনা করে দেখাই। যেমন খরচকে, খরচ কিভাবে কি জন্য হয়, উৎপাদন করলে খরচ হয়, দ্রব্য যদি আমরা উৎপাদন করি তাহলে খরচের সৃষ্টি হয়। তাহলে দ্রব্যটাকে আমরা কি বলি, দ্রব্যটাকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি বা উৎপাদন কিউ দ্বারা প্রকাশ করি, এটা হচ্ছে দ্রব্য। এবং এইটা করার ফলে দ্রব্য যদি আমরা উৎপাদন না করি তাহলে আমাদের খরচ কি মোট পরিবর্তনশীল খরচ, আমরা গত লেকচার দিয়েছি মোট পরিবর্তনশীল খরচ কত হবে 0 হবে। দ্রব্য যদি মোট পরিবর্তনশীল খরচ না মোট খরচই ধরি, আমরা মোট পরিবর্তনশীল খরচই দিই, মোট পরিবর্তনশীল খরচ কি হবে 0 হবে। দ্রব্য যদি আমরা 1 একক উৎপাদন করি তাহলে মনে করো আমাদের খরচ কত হবে 5 টাকা হবে, মোট খরচ টোটাল খরচ কত হবে 5 টাকা হবে। এই যে 5 টাকা, আমরা এখানে এমসি বের করতে চাই বা প্রান্তিক খরচ বের করতে চাই। এখানে স্বাধীন চলককে উৎপাদন, স্বাধীন চলক আমি যদি উৎপাদন করি তাহলে আমার খরচের সৃষ্টি হবে। এখানে উৎপাদন কি করছিস, উৎপাদন যখন 0 তখন উৎপাদন করি না, তখন মোট পরিবর্তনশীল খরচও কত 0। কিন্তু উৎপাদন 0 থেকে 1 কত একক বৃদ্ধি পাইছে, 0 থেকে 1 একক বৃদ্ধি পাইছে, মানে 1 একক উৎপাদনের পরিবর্তন কত একক হয়েছে 1 একক হয়েছে, উৎপাদনের পরিবর্তন হয়েছে 1 একক, মোট খরচ বৃদ্ধি পাইছে কত, মোট পরিবর্তনশীল খরচ বৃদ্ধি পাইছে কত 0 থেকে 5। এই 5টাই হচ্ছে কি আমাদের এমসি, এখানে এমসি 0, এখানে 5টাই হচ্ছে কি আমাদের এমসি। এখন দেখি উৎপাদন আমরা 2 একক করলাম, এখন 2 একক উৎপাদন করার ফলে আমাদের মনে করো খরচ হলো কত 9 টাকা। 2 একক উৎপাদন করার ফলে আমাদের খরচ কত হলো, মোট পরিবর্তনশীল খরচ হলো কত 9 টাকা, মোট পরিবর্তনশীল খরচ কত 9 টাকা। এইখানে এটা তো 2 হবে, 1 থেকে 2, 1 থেকে 2 দ্বিতীয় একক উৎপাদন করলাম, 2 একক উৎপাদন করলাম, তাহলে 1 একক 0 থেকে 1 1 একক বৃদ্ধি পাইছে। 1 থেকে যখন আরো একটা একক দ্বিতীয় একক উৎপাদন করছি তাহলে 1 থেকে 2 কত একক উৎপাদন বৃদ্ধি করছি, আমরা 1 একক উৎপাদন বৃদ্ধি করছি, উৎপাদন বৃদ্ধি করছি 1 একক, কিন্তু আমাদের খরচ কত বৃদ্ধি পাইছে 5 থেকে 9, অর্থাৎ মোট পরিবর্তনশীল খরচ হয়েছে 9 টাকা। অর্থাৎ 2 নম্বর একক উৎপাদন করার ফলে আমাদের খরচ কত হয়েছে, প্রথম একক থেকে 5 টাকা খরচ হয়েছে, প্রথম একক থেকে হয়েছে 5 টাকা, 2 একক উৎপাদন করার ফলে হয়েছে কত 9 টাকা। তাহলে 2 এককের খরচের মধ্যে এই 9 টাকার মধ্যে প্রথম এককের উৎপাদন আছে, উৎপাদন খরচ আছে, তাহলে ওই 5 টাকা বাদ দিলে কত হলো 4। তাহলে এই যে 1 থেকে 2 উৎপাদন বাড়ছে 1 একক, মোট পরিবর্তনশীল খরচ বাড়ছে কত 4, এই 4টাই হচ্ছে প্রান্তিক খরচ, এই 4টাই হচ্ছে কি প্রান্তিক খরচ। এইভাবে আমি যদি 3 একক উৎপাদন করি তাহলে মনে করো এখন 12 হলো, তাহলে উৎপাদন 2 থেকে 3, উৎপাদন বাড়ছে 2 একক থেকে 3 একক, উৎপাদনে গেছে 2 একক থেকে 3 একক গেছে, অর্থাৎ উৎপাদন বাড়ছে 1 একক, মোট খরচ কত বাড়ছে 9 থেকে 12, অর্থাৎ 3 টাকা বৃদ্ধি পেয়েছে। মনে করো টাকার হিসাব করে যদি তাহলে 3 টাকা। এইটাই হচ্ছে কি এই যে উৎপাদন যদি 1 একক বৃদ্ধি পায়, সহজ ভাষায় বলতে পারছি যে মোট প্রান্তিক খরচ যেহেতু বলতে চাইছি, প্রান্তিক খরচ হচ্ছে উৎপাদন
এক একক বৃদ্ধি পেলে মোট খরচের যে বৃদ্ধি ঘটে তাকে প্রান্তিক খরচ বলে। এখন উৎপাদন আমি বৃদ্ধি বলেছি, উৎপাদন হ্রাসও পেতে পারে। যেমন এই যে 3 একক উৎপাদন করছি, আমি দেখলাম 3 একক থেকে উৎপাদন কমিয়ে 2 এককে নিয়ে আসলাম, তাহলে 3 একক উৎপাদন করলে আমার মোট পরিবর্তনশীল খরচ হয় কত? 12 টাকা। তাহলে 3 একক উৎপাদন করলে মোট পরিবর্তনশীল খরচ 12 টাকা হয়, আমার কাছে 12 টাকা নাই। এখন আমি চিন্তা করলাম কি যে 2 একক উৎপাদন করবো, তাহলে 3 এককের চিন্তা থেকে আমি 2 একক উৎপাদনে নিয়ে আসলাম, তাহলে আমার মোট খরচ কত একক বেঁচে গেল? 3 টাকা বেঁচে গেল। এই যে 12 টাকা থেকে 9 আসার পরে 3 টাকা কি হয়েছে? আমার বেঁচে গেছে। এইটাও কি মোট এই যে উৎপাদন হ্রাস করার ফলে, উৎপাদন এক একক হ্রাস করার ফলে যে খরচটা বেঁচে যাবে এটিও হচ্ছে প্রান্তিক খরচ। অর্থাৎ উৎপাদন যদি এক একক বৃদ্ধি করি ফলে যেই খরচ হবে, এক এককের জন্য যেই খরচ হবে ওইটাই হচ্ছে প্রান্তিক খরচ। আবার একই সাথে উৎপাদন যদি এক একক আমি হ্রাস করি, তাহলে ওই এক একক হ্রাস করার ফলে আমার যেই এক এককের পরিবর্তে যেই টাকাটা বেঁচে যাবে বা যেই অর্থটা খরচটা আমার বেঁচে যাবে ওইটাই হচ্ছে প্রান্তিক খরচ। এখানে 3 থেকে 2 উৎপাদন এক একক কমিয়েছি, অর্থাৎ 12 থেকে 9 মোট পরিবর্তনশীল 12 টাকা থেকে কমে 9 টাকায় চলে আসছে, অর্থাৎ 3 টাকা আমার বেঁচে যাচ্ছে। তাহলে এই 3 টাকাই হচ্ছে কি আমার প্রান্তিক খরচ। এখন এই যে এই প্রান্তিক খরচ, প্রান্তিক মান বের করার একটা ওয়ে আছে। এই প্রান্তিক মান বা মার্জিনাল কস্ট এটাকে বের করার জন্য, যেমন গড় খরচ বের করার, এই যে আমরা কি করছিলাম, গড় খরচ এসি বের করার জন্য কি করছিলাম, যে মোট উৎপাদনকে গড় খরচ বের করার জন্য মোট খরচকে টিসি কে মোট উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করছিলাম। এসি বের করার জন্য, গড় খরচ বের করার জন্য মোট খরচকে উৎপাদনের পরিমাণ দ্বারা বা মোট উৎপাদন দ্বারা ভাগ করছিলাম। যে একক উৎপাদন করছি এটা দিয়ে ভাগ করার ফলে আমরা কি পেয়েছিলাম? গড় খরচ বা এভারেজ কস্ট, যেটাকে এসি বলে। কিন্তু প্রান্তিক খরচ বা প্রান্তিক মান বের করার জন্য যেটাকে বলা হয় কি এমসি বের করার জন্য আমাদেরকে এই যে টিসি বাই টিসি না লিখে এইভাবে লিখতে হয়, ক্যালকুলাসের সহযোগিতা অন্তর্কলন করতে হয়, যেটাকে লেখা হয় কি ডি টিসি বাই ডিকিউ। অর্থাৎ উৎপাদনের এক একক, এই যে ডি, এই ডি দ্বারা হচ্ছে কি পরিবর্তনটাকে বোঝায়, এই ডি দ্বারা পরিবর্তনকে বোঝায়। এটা হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটর। যেমন যোগ বিয়োগ গুণ ভাগ, যেমন এক একটি অপারেটর যোগ থাকলে আমরা দুইটাকে যোগ করি, বিয়োগ থাকলে কি করি? একটা থেকে আরেকটা বিয়োগ করি, ওগুলা যেমন অপারেটর। এই ডিটা, এই যে ডি, এই ডিটাও হচ্ছে কি একটি অপারেটর। এটি হচ্ছে কি ডিফারেন্সিয়াল অপারেটর। এটি ডিফারেন্সিয়াল অপারেটর। এটি কি বোঝায়? ডিফারেন্সিয়াল অপারেটর। এটি থাকলে এখানে কিউ, এখানে টিসি বাই কিউ লিখছি, এই যে টিসি বাই কিউ, এইটা হচ্ছে কি টিসি কে মোট খরচকে কিউ দ্বারা উৎপাদন করলে গড় খরচ আসে। কিন্তু যখন টিসি বাই কিউ টিসি এর আগে একটা ডি দিয়ে দেবো এবং কিউ এর আগে একটা ডি দিয়ে দেবো, তখন কিন্তু এই যে কিউ দ্বারা টিসি কে ভাগ করা বোঝায়, এই বিষয়টা বুঝাবে না, এই বিষয়টাকে নির্দেশ করবে না। তখন এটা কি করতে হবে? এটাকে বোঝাবে কি যে কিউ এর সাপেক্ষে টিসি কে অন্তর্কলন করা, কিউ এর সাপেক্ষে টিসি কে অন্তর্কলন করা। কারণ এখানে কিউ কি স্বাধীন চলক, স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলককে অন্তর্কলন করলে প্রান্তিক মান পাওয়া যায়। প্রান্তিক মান পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হয়? অন্তর্কলনের সহযোগিতা নিতে হয়। এই যে অন্তর্কলন বা ক্যালকুলাসের সহযোগিতা নিতে হয়। যদিও ক্যালকুলাস সম্পর্কে তোমাদের আইডিয়া নাই, এটা গণিতের হাইয়ার ম্যাথের একটি চ্যাপ্টার। যারা সায়েন্সে পড়ে তাদের উচ্চতর গণিতে এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, অন্তর্কলন, সমাকলন, এই বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়। তো সেই হিসাবে এটা অনেকের হয়তো বোধগম্য নয়। তো এইটুকু অন্তত জেনে রাখা ভালো যে এইটাকে কি বলা হয়, যে ডিফারেন্সিয়াল অপারেটর। এই যে এই ডিটা ডিফারেন্সিয়াল অপারেটর, তার টিসি বা কিউ যদি এমনও থাকতো যে ডি ওয়াই বাই ডি এক্স, তখন কি সরাসরি এইভাবে যদি লিখতাম ওয়াই বাই এক্স, তাহলে এক্স দিয়ে ওয়াই কে এক্স দ্বারা ভাগ করা বোঝায়। কিন্তু যখন ডিওয়াই বাই ডিএক্স লেখা থাকবে, তো তখন কি বোঝাবে যে এই যে এক্স নিচে যেটা থাকবে এটি হচ্ছে স্বাধীন চলক, নিচে যেটা থাকে এটি স্বাধীন চলক। এক্স এর সাপেক্ষে ওয়াই কে অন্তর্কলন করা, এখানে কিউ এর সাপেক্ষে টিসি কে অন্তর্কলন করা, এটাকে বোঝায়। যেমন অন্তর্কলন কিভাবে করতে হয় এই বিষয়টা আমি একটু এখানে দেখাই।
যখন অন্তর্কলন করার সিস্টেম হচ্ছে, যেমন একটি সমীকরণ দেওয়া আছে, এরকম থাকতে পারে যে আগে একটা সমীকরণ ছিল কি y ইকুয়াল 2x, y ইকুয়াল 2x। এখন এই যে y ইকুয়াল 2x, এই অপেক্ষকটাকে আমি অন্তর্কলন করব। তাহলে অন্তর্কলন করার জন্য কি করতে হবে, যে y কে অন্তর্কলন করব কার সাপেক্ষে, x এর সাপেক্ষে। এখানে স্বাধীন চলককে x আর অধীন চলক y, তাহলে স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলককে অন্তর্কলন করা। তাহলে এই অন্তর্কলন করাটাকে এভাবে লিখতে হয়। কাকে অন্তর্কলন করব, y কে, তাহলে dy ডিভাইডেড বাই dx, কার সাপেক্ষে, x এর সাপেক্ষে। যার সাপেক্ষে অন্তর্কলন করব তাকে নিচে লিখব d দিয়ে x নিচে, যাকে অন্তর্কলন করব y কে, x এর সাপেক্ষে y কে অন্তর্কলন করব dy বাই dx। তাহলে এইভাবে এখন লিখি যে y, এই যে y আমি d লিখলাম, y বলতে কি বোঝায়, এই y বলতে কি বোঝায়, y বলতে 2x বোঝায়। তাহলে আমি এখানে লিখলাম যে 2x, y বলতে 2x, y বলতে 2x, আর এই dx টা নিচে নেমে যাবে, কারণ x এর সাপেক্ষে, যেহেতু এই x এর সাপেক্ষে এই ওইটাকে বা এই পুরো অংশটাকে অন্তর্কলন করব। তারপর বা dy বাই dx, এটা y বাই dx সমান সমান, এই যে x এর সাথে, x এর সাপেক্ষে x কে কি করব, অন্তর্কলন করব। x এর সাথে যে 2 টা আসছে, 2 কি, আমরা যখন এইখানে যদি আমরা লিখি যে এটা কি, এটা চলক, এটা চলক, আর চলকের সাথে যেটি আছে এটি কি, সহগ, এটি কি, সহগ। তো অন্তর্কলন করার সময় আমরা x এর সাপেক্ষে, এই চলকের সাপেক্ষে এই চলককে কি অন্তর্কলন করব। তো এটির সাপেক্ষে যখন এটিকে অন্তর্কলন করব, তখন এই যে যেটিকে অন্তর্কলন হবে এর সাথে যদি সহগ থাকে, সহগ 1 তো সহগ অবশ্যই থাকে, 1 ছাড়া যদি অন্য কিছু থাকে, তাহলে যেমন এখানে 2 আছে, তাহলে এই 2টা কি অন্তর্কলনের বাইরে চলে আসবে। তাহলে 2টাকে আমরা বাইরে নিয়ে আসি, বাইরে নিয়ে আসি, তাহলে এখন লেখা যায় dx ডিভাইডেড বাই dx। এখন কেউ আবার dx বাই কাটাকাটি করে রেজাল্টটা লিখে দিও না, এইভাবে হবে dy বাই dx ইকুয়াল 2 লিখলাম। অন্তর্কলন করার সময় কি হয়, যে উপরে এখানে যা আছে এবং এইখানে যা আছে, এই দুইটা যদি আমাদের মিলে যায় তখন অন্তর্কলন করতে হয়। তাহলে এখানে যাচ্ছে কি dx বাই dx, অর্থাৎ বেইজের সাথে হরের কি আছে, মিল আছে, বেইজের সাথে কি, লবের মিল আছে, বেইজের সাথে লবের মিল আছে, অর্থাৎ নিচে যা আছে উপরেও তাই আছে। তাহলে কি করতে হয়, তাহলে হচ্ছে কি, এই যে উপরে যেই চলকটা থাকবে, এই চলকের কি হবে, পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, পাওয়ার থেকে 1 বিয়োগ হবে এবং পাওয়ারটা আগে চলে যাবে। প্রথমত কি হবে, এখানে যে পাওয়ার আছে, এখানে পাওয়ার কত আছে, 1 আছে, এই 1টা কি হবে, আগে চলে আসবে। এখানে তো 2 আছে, এই 1টা আগে চলে আসবে, আগে চলে এখানে এসে কি হবে, গুণ হবে এই 2 এর সাথে, গুণ হয়ে এই যে x আছে, এই x আছে, x এর পাওয়ার কত আছে, এখানে 1, x এর পাওয়ার আছে এখানে 1, এবং এই পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, x এর পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, এই x এর পাওয়ার কত আছে, এখানে 1, x এর পাওয়ার আছে 1, আর আমার সূত্র অনুযায়ী, অন্তর্কলনের নিয়ম অনুযায়ী পাওয়ার যা আছে তার থেকে 1 কি করব, বিয়োগ দেব। তাহলে 1 বিয়োগ দিলাম, তাহলে বাদে, তারপর dy বাই dx ইকুয়াল 2 আর 1 গুণ করলে কত হয়, 2 একে 2, x এর পাওয়ার, এখন থেকে x এর পাওয়ার 1 থেকে 1 বিয়োগ করলাম, x এর পাওয়ার 1 থেকে 1 বিয়োগ করি, তাহলে x এর পাওয়ার কত হয়, 0, x এর পাওয়ার 0, বা dy বাই dx ইকুয়াল 2। আমরা জানি সূচকের নিয়ম অনুযায়ী কোনো কিছুর পাওয়ার যদি 0 থাকে তাহলে তার রেজাল্ট কত হয়, 1 হয়। কারণ x এর পাওয়ার যদি 0 থাকে তাহলে তার রেজাল্টও 1 হবে, y এর পাওয়ার যদি 0 থাকে তার রেজাল্টও 1 হবে। অর্থাৎ যা কিছুই থাকুক না কেন, তার উপর পাওয়ার যদি 0 থাকে তাহলে তার রেজাল্টটা, তার মানটা 1 হয়। তাহলে 2 ইনটু x এর পাওয়ার কত আছে, 1 আছে, x এর পাওয়ার 0 আছে, তার মানে x টু দি পাওয়ার 0 ইকুয়াল, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, 1 লিখতে পারি। তাহলে কি 2 একে 2, 2 একে 2, এটাকে লিখলাম। এখন এইটা গেল। এখন অন্য আরেকটা যদি করি আমরা, যে x এর পাওয়ার এখানে 1 ছিল, মানে x এর পাওয়ার অন্য কিছু দেই, আমি এই সমীকরণটাকে মুছে দিই। x এর পাওয়ার এখন অন্য কিছু দেই, x এর পাওয়ার এখন দেই x টু দি পাওয়ার 7। এখন এইটাকে আমি অন্তর্কলন করতে চাই, তাহলে কিভাবে লিখব, dy বাই
এক্স এক্স এই ওয়াই কে এই অপেক্ষককে অন্তর্কলন করব কার সাপেক্ষে এক্স এর সাপেক্ষে স্বাধীন চলকের সাপেক্ষে ওয়াই কে অন্তর্কলন করব তাহলে ডিএক্স ডিভাইডেড বাই ডি এক্স টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই ডিএক্স এভাবে লিখলাম। এই ডিওয়াই এর পরিবর্তে আমি কি লিখতে পারি এই যে ডি লিখলাম ওয়াই এর পরিবর্তে লিখতে পারি এক্স টু দি পাওয়ার 7 তাহলে ওয়াই এর পরিবর্তে এক্স টু দি পাওয়ার 7 লিখলাম ডিএক্স কারণ এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করেছি এইভাবে লিখলাম ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল। এখন আমাদের সেই পাওয়ারের নিয়ম অনুযায়ী এটি হচ্ছে পাওয়ারের নিয়ম তো সেই নিয়ম অনুযায়ী কি যে এটির সাথে বেইজের মিল আছে বেইজের মিল আছে হরের সাথে কি বেইজের মিল আছে বা বেইজের সাথে লবের মিল আছে এটাই হচ্ছে আমার বেইজের সাথে কি লবের মিল আছে বেইজের সাথে লবের মিল আছে তাহলে এক্স আর এক্স এটির পাওয়ার কত 7 তাহলে সূচকের নিয়ম অনুযায়ী এই দুইটা যদি মিলে যায় তাহলে যে উপরের লবের উপর যে পাওয়ার আছে সেই পাওয়ারটা আগে চলে আসবে তাহলে এই পাওয়ারটা কি হবে আগে চলে আসবে তাহলে তারপরে এক্স এবং পাওয়ার থেকে পাওয়ার যা আছে তার থেকে এক বিয়োগ যাবে সুতরাং ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল 7 এক্স টু দি পাওয়ার 7 থেকে এক বিয়োগ করলে এক্স টু দি পাওয়ার 6 এটাই হচ্ছে আমার অন্তর্কলনের রেজাল্ট এটাই হচ্ছে কি আমার অন্তর্কলনের রেজাল্ট। তো অন্তর্কলন কিভাবে করতে হয় এই বিষয়টা আমরা একটু বুঝলাম। প্রান্তিক খরচ এইটা নিয়ে আরেকটু আলোচনা করি যেমন আমি 5 একক দ্রব্য উৎপাদন করলাম Q ইকুয়াল 5 5 একক দ্রব্য উৎপাদন করার ফলে আমার খরচ হয়েছে কত 5 একক দ্রব্য উৎপাদন করার ফলে আমার খরচ হয়েছে কত 60 টাকা মনে করো 60 টাকা খরচ হয়েছে কিন্তু আমি 9 একক দ্রব্য উৎপাদন করার ফলে আমার খরচ হয়েছে কত 5 থেকে 4 100 টাকা খরচ হয়েছে কত আমার 100 টাকা। এখন যদি আমি বলি যে তাহলে এখানে আমার মার্জিনাল কস্ট বা প্রান্তিক খরচ কত তো প্রান্তিক খরচ বের করার ক্ষেত্রে আমার প্রথমে দেখতে হবে যে উৎপাদন আমার কয় একক বৃদ্ধি পাইছে এখানে উৎপাদন বৃদ্ধি পাইছে কত 5 থেকে 9 4 একক উৎপাদন বৃদ্ধি পাইছে উৎপাদন 4 একক অর্থাৎ উৎপাদন 4 একক বৃদ্ধি পেলে মোট খরচ বৃদ্ধি পায় উৎপাদন বৃদ্ধি পাইছে 4 একক মোট খরচ বৃদ্ধি পাইছে কত 60 থেকে 100 অর্থাৎ 40 টাকা উৎপাদন 4 একক বৃদ্ধি পাইছে মোট খরচ বাড়ছে কত 40 টাকা। এখন এই 40 টাকাই কি আমার প্রান্তিক খরচ এটা প্রান্তিক খরচ না এই 40 টাকা প্রান্তিক খরচ না কেন প্রান্তিক খরচ নাই 40 টাকা কারণ প্রান্তিক খরচ বের করার ক্ষেত্রে বা প্রান্তিক মান বের করার ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে আমি যদি প্রান্তিক খরচের কথা বলি প্রান্তিক খরচ বের করার ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে উৎপাদন বৃদ্ধি পাইছে এক একক বৃদ্ধি পাইছে কিনা এক একক উৎপাদন বৃদ্ধি পাওয়ার সাথে খরচ কত টাকা রিলেটেড আছে তাহলে এখানে উৎপাদন বৃদ্ধি পাইছে 4 একক এবং খরচ বৃদ্ধি পাইছে 4 এককের ফলে খরচ বৃদ্ধি পাইছে 40 একক তাই এই 40 টাকা বা 40 আমার প্রান্তিক খরচ হবে না তাহলে আমাকে দেখতে হবে উৎপাদন 1 একক বৃদ্ধি পেলে খরচ কত হয় 4 এককে যদি 40 টাকা হয় সুতরাং 1 একক বৃদ্ধি পেলে খরচ বৃদ্ধি পায় কত 40/4 সমান সমান 10 অর্থাৎ এই যে 10 এই 10টাই হচ্ছে আমার কি প্রান্তিক খরচ 10টাই আমার প্রান্তিক খরচ এই যে প্রান্তিক খরচ এই প্রান্তিক খরচটাই হচ্ছে কি খরচ রেখার ঢাল এই প্রান্তিক মানটাই হচ্ছে ঢাল আমি প্রথমে বলেছিলাম প্রান্তিক মানটাই হচ্ছে ঢাল এই প্রান্তিক খরচটাই হচ্ছে কি খরচ রেখার ঢাল কারণ খরচ রেখা অঙ্কন করতে হলে কি হবে আমাদেরকে এই প্রান্তিক খরচ সম্পর্কে আইডিয়া থাকতে হবে তো প্রান্তিক খরচ কাকে বলে মোটামুটি আশা করি বুঝাতে পারছি। তো এখন প্রান্তিক খরচের উপর ভিত্তি করে আমি প্রান্তিক খরচ রেখা অঙ্কন করব প্রান্তিক খরচের উপর ভিত্তি করে আমি এখন একটা চিত্র আঁকতে পারি যে মোট খরচ রেখা এবং মোট পরিবর্তনশীল খরচ রেখা
মোট স্থির খরচ রেখা, এই রেখাগুলা এখন আঁকার চেষ্টা করি। তো আমরা এইখানে একটা চিত্র এঁকে দেখাই যে এটা হচ্ছে জিরো, মূলবিন্দু 0 0, স্বাধীন চলক x, লম্ব ভূমি অক্ষে ধরি, আর অধীন চলক y, ভূমি অক্ষে লম্ব অক্ষে ধরি। তাহলে আমাদের উৎপাদন হচ্ছে স্বাধীন চলক, মোট খরচ হচ্ছে কি অধীন চলক, আর মোট খরচের ভেতরে কি আছে? মোট খরচের ভেতরে আছে টিএফসি প্লাস টিবিসি। আচ্ছা, এই যে এখন এই যে টিসি থেকে আমি কি বের করতে চাই? যে প্রান্তিক খরচ বের করতে চাই। তাহলে প্রান্তিক খরচ হচ্ছে কি, এইভাবে আমরা লিখতে পারি ডিটিসি বাই ডিকিউ। এখন এই যে টিসি এমসি, টিসি, এই যে টিসি ডি, টিসি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? এই টিসি এর পরিবর্তে আমরা লিখতে পারি, এই যে এই টিসি এর পরিবর্তে আমরা লিখতে পারি কি, আমি লাল কালি দিয়ে লিখি এইটাকে, টিসি এর পরিবর্তে আমরা লিখতে পারি টিএফসি প্লাস টিবিসি ডিভাইডেড বাই ডিকিউ। টিসি ডিটিসি বাই ডিকিউ, তাহলে টিসি মানে তো এই অংশই, তাহলে লিখলাম এমসি ইকুয়াল ডি, এখন এই ডিকিউ কে আমরা এটা দুই পার্ট করে লিখব, টিএফসি ডিভাইডেড বাই ডিকিউ প্লাস ডিটিবিসি বাই ডিকিউ। সুতরাং এমসি ইকুয়াল এই যে মোট খরচ, মোট স্থির খরচ কি, আমরা গত দুইটা লেকচার দেখেছিলাম যে মোট স্থির খরচ কত ছিল? 19,000 টাকা। উৎপাদন করলেও মোট স্থির খরচ 19,000 টাকা, উৎপাদন না করলেও মোট স্থির খরচ 19,000 টাকা। তাহলে এই যে টিএফসি, উৎপাদন করি অথবা না করি, তাহলে এই যে টোটাল ফিক্সড কস্ট, এটা কি স্থির? এই মানটা কি স্থির, এটার কোনো পরিবর্তন হবে না। উৎপাদন করলেও আমার এই 19,000 টাকা বহন করব, না করলেও 19,000 টাকা বহন করব। তাহলে এই 19,000 টাকা কি স্থির? এটা কি মোট স্থির খরচ বা টোটাল ফিক্সড কস্ট। তাহলে এই যে ডিটিএফসি অর্থাৎ উৎপাদনের সাপেক্ষে মোট স্থির খরচকে অন্তর্কলন করা, তো স্থির খরচটা কি? একটি স্থির মান। তো অন্তর্কলনের ক্ষেত্রে একটি নিয়ম হচ্ছে, স্থির কোনো মান যদি থাকে, স্থির মানের অন্তর্কলন শূন্য হয় বা স্থির সংখ্যার অন্তর্কলন শূন্য হয়, যেটা যেভাবেই বলি না কেন, যে কনস্ট্যান্টের অন্তর্কলন শূন্য হয়। যেহেতু টিএফসি একটি স্থির মান, একটি নির্দিষ্ট করা মান, তাহলে এই যে টিএফসিটা কিউ এর সাপেক্ষে যদি টিএফসি কে অন্তর্কলন করি, তাহলে এটা কি হবে? যেমন আমরা 19 কে যদি কিউ এর সাপেক্ষে অন্তর্কলন করি, 19 যেহেতু একটা সাংখ্যিক মান, তাহলে এই সংখ্যাটাকে উৎপাদনের সাপেক্ষে অন্তর্কলন করলে, যে কোনো চলকের সাপেক্ষে অন্তর্কলন করি না কেন, এটার মান কত হবে? 0 হবে। এইটুকু জাস্ট মাথায় রাখলে হবে। এটা কেন 0 হয়, কিভাবে 0 হয়, এতটুকু জানার দরকার নাই। যে স্থির খরচের অন্তর্কলন শূন্য হয়, এই জিনিসটা মাথায় রাখলে হবে। স্থির খরচের অন্তর্কলন বা স্থির সংখ্যার অন্তর্কলন, স্থির সংখ্যার অন্তর্কলন কত হয়? শূন্য হয়। এটা সবসময় এটা একেবারে মাথায় গেঁথে রাখো যে স্থির সংখ্যার অন্তর্কলন কি হয়? শূন্য হয়। তাহলে টিএফসি টোটাল ফিক্সড কস্ট, এটি যেহেতু একটি স্থির সংখ্যা, তাহলে এটিকে যার সাপেক্ষে অন্তর্কলন করি না কেন, এটি কি হবে? শূন্য হবে। এটি শূন্য হবে। প্লাস ডিটিবিসি বাই ডিকিউ। তাহলে এমসি ইকুয়াল আমরা বলতে পারি কি, ডি এমসি ইকুয়াল কি ছিল? যে ডিটিসি বাই ডিকিউ ইকুয়াল, ডিটিসি বাই ডিকিউ মানে কি? ডি টিবিসি বাই ডিকিউ। অর্থাৎ এমসি হচ্ছে মোট খরচের অন্তর্কলন। মোট খরচকে উৎপাদনের সাপেক্ষে অন্তর্কলন করলে আমরা প্রান্তিক খরচ পাই। এইটা যে কথা এইভাবে বলতে পারি যে মোট পরিবর্তনশীল খরচকে উৎপাদনের সাপেক্ষে অন্তর্কলন করলে আমরা প্রান্তিক খরচ পাই। মোট পরিবর্তনশীল খরচকে উৎপাদনের সাপেক্ষে অন্তর্কলন করলে আমরা প্রান্তিক খরচ পাই।
আশা করি এটা বোঝা গেছে। তাহলে আমরা এই অংশটুকু কাজে লাগাবার চেষ্টা করবো যে এই অংশটুকু কাজে লাগাবো যে এমসি ইকুয়াল ডি টিবিসি বাই ডিকিউ। ডিটিসি বাই ডিকিউ যে কথা, ডিটিবিসি বাই ডিকিউ একই কথা। কারণ এই যে টিসির ভিতরে কি টিএফসি এবং টিবিসি দুইটা থাকে, তাহলে টিএফসির অন্তর্কলন কি হয়, শূন্য হয়। আর টিবিসি যেহেতু পরিবর্তনশীল খরচ, এটা পরিবর্তন হয়, এটা উৎপাদনের সাপেক্ষে পরিবর্তন হয়, সেই ক্ষেত্রে এই ডিটিবিসি বাই ডিকিউ অর্থাৎ ডিডি কিউ অফ টিবিসি ইকুয়াল এমসি আমরা দেখতে পারি। এখন আমি একটি রেখা অঙ্কন করতে চাই, যে মোট খরচ রেখা অঙ্কন করতে চাই। আমি এখন মোট খরচ রেখা অঙ্কন করতে চাই। তো মোট খরচ রেখা যেহেতু আমি অঙ্কন করতে চাই, সময়টা দেখি কেমন হলো, 31 মিনিট, আর 3-4 মিনিট দিই। আমি এখানে মোট খরচ রেখা অঙ্কন করতে চাই। যেহেতু এখানে আমরা কি করছি, যে স্বাধীন চলক এক্স কে আমরা নিচে রাখছি, ভূমি অক্ষে রাখছি, আর অধীন চলক ওয়াই কে লম্ব অক্ষে রাখছি। এই চিত্রে আমরা তো এখানে এক্স আর ওয়াই দেব না, আমাদের এখানে কি উৎপাদন এবং খরচ এর সাপেক্ষে চিত্রগুলো আঁকবো। তাহলে উৎপাদন হচ্ছে স্বাধীন চলক, যেটাকে আমরা কিউ দ্বারা লিখছি। তাহলে এখানে এক্স এর জায়গায় কি স্বাধীন চলক কিউ, তাহলে এক্স এর পরিবর্তে এই যে ভূমি অক্ষে আমরা লিখবো কি কিউ। এটা হচ্ছে কি উৎপাদন। উৎপাদন, হ্যাঁ ভুল লিখলাম নাকি, উৎপাদন, এটা হচ্ছে কি উৎপাদন বা কিউ। আর লম্বককে আমরা কি করবো, অধীন চলক ধরবো। তাহলে অধীন চলকটা কি, অধীন চলকটা হচ্ছে কি মোট খরচ, মোট খরচ টিসি। মোট খরচ অঙ্কন করতে চাই, তো মোট খরচ অঙ্কন করার ক্ষেত্রে আমরা দুইটা অংশ পাই। মোট খরচের ক্ষেত্রে কি পাই, দুইটা অংশ পাই। একটা হচ্ছে কি মোট স্থির খরচ এবং মোট পরিবর্তনশীল খরচ। মোট স্থির খরচ, যেমন আমরা গত লেকচারে দেখেছিলাম কি, যে উৎপাদন আমরা করি অথবা না করি, মোট স্থির খরচ কি হয়, স্থির থাকে। যেমন 19,000 টাকা ধরছিলাম, উৎপাদন 100 একক করি, তখনও মোট স্থির খরচ 19,000 টাকা। উৎপাদন 0 একক করি, মোট খরচ 19,000 টাকা। উৎপাদন 50 একক করি, মোট খরচ 19,000 টাকা। উৎপাদন 10 একক করি, মোট খরচ 19,000 টাকা। তাহলে মনে করলাম এই অংশটাই হচ্ছে 19,000 টাকা। তাহলে উৎপাদন না করলেও আমাকে কি করতে হবে, 19,000 টাকা খরচ বহন করতে হবে। উৎপাদন মনে করে আমি এখানে করলাম, যেমন Q1 দিলাম, এই অংশটুকু পর্যন্ত উৎপাদন করলাম, তখন আমাকে কি করতে হবে, 19,000 টাকা স্থির খরচ, স্থির খরচ আমাকে 19,000 টাকা দিতে হবে এইটুকু। তাহলে আমার উৎপাদন এতটুকু করলেও মোট স্থির খরচ কি আমাকে দিতে হবে। উৎপাদন যাই করি, এখন উৎপাদন Q2 এই পরিমাণ উৎপাদন করলাম, তখন আমার মোট স্থির খরচ কি 19,000 টাকা দিতে হবে। এটা মোট স্থির খরচের বেলায়। উৎপাদন আমি আরো বাড়িয়ে দিলাম, যেমন এই বিন্দুতে উৎপাদন করলাম, তখন আমার মোট স্থির খরচ, এটাকে আমরা টিএফসি ধরি, টিএফসি টোটাল ফিক্সড কস্ট। মোট স্থির খরচ কি এই বিন্দুতে দিতে হবে। অর্থাৎ উৎপাদন আমি যা করি না কেন, মোট স্থির খরচ আমাকে 19,000 টাকায় পেমেন্ট করতে হবে। অর্থাৎ তাহলে উৎপাদনের বিভিন্ন উৎপাদনের সাপেক্ষে যদি মোট স্থির খরচের রেখাটা অঙ্কন করতে চাই, তাহলে এইভাবে হবে। উৎপাদন যা করি না কেন, মোট খরচ কি হবে, মোট স্থির খরচ কি বাড়বে না। এটা এইভাবে ভূমি অক্ষের সমান্তরাল হয়। আমার রেখাটা আঁকা বাঁকা হয়ে গেছে, এইভাবে সোজা একটি রেখা যাবে। সোজা একটা রেখা যাবে এইভাবে। এটা হচ্ছে কি টিএফসি কার্ভ, এইটা হচ্ছে টিএফসি কার্ভ। উৎপাদন করি অথবা না করি, আমাকে এই পরিমাণ খরচ কি করতে হবে, বহন করতে হবে। উৎপাদন Q1 করলে খরচ আমার 19,000 টাকা, উৎপাদন Q2 করলে খরচ 19,000 টাকা, Q3 করলে 19,000, 4, 5, 19,000 টাকা আমাকে স্থির খরচ দিতে হবে। এখন আরেকটা বাকি রইল কি, মোট পরিবর্তনশীল খরচ। মোট পরিবর্তনশীল খরচ, মোট পরিবর্তনশীল খরচ আমরা জানি উৎপাদন যদি 0 হয়, তাহলে মোট পরিবর্তনশীল খরচ কি হয়, 0 হয়। আমরা এখানে মোট খরচ রাখছি, এখনো কিন্তু মোট খরচ রেখাটা আমি অঙ্কন করি নাই, কিন্তু অলরেডি মোট খরচটা কি করছি, লিখে ফেলছি। কিন্তু লিখছি কি টোটাল ফিক্সড, মোট স্থির খরচটা লিখে ফেলছি। তাহলে এখানে টিসিটা থাক, তার আগে আমি আরেকটা নাম লিখি, টিসিও লিখবো, সাথে এই অংশটুকু মুছি। আমি এখানে লিখব যে টিএফসি, টিএফসি, কারণ
উৎপাদনের সাপেক্ষে তো মোট স্থির খরচ, মোট পরিবর্তনশীল খরচ, মোট খরচ সবকিছুই হয়। তাহলে উৎপাদন স্বাধীন চলক ভূমিকে রাখলাম, আর বাকিগুলা কি হচ্ছে অধীন চলক, ওগুলা কি লম্বককে রাখলাম। তাহলে টিএফসি যেহেতু আঁকছি, এই রেখাটা এঁকে ফেলছি, এটাও আমি ধরছি কি লম্বককে। টিভিসি এটাও লম্বককে, আবার টিসি এইটাও কি লম্বককে, এই তিনটেই লম্বককে। তো উৎপাদন যদি 0 হয়, কিউ যদি 0 হয়, তাহলে আমরা জানি টিবিসি ইকুয়াল কত হবে, টিবিসিও 0 হবে, মোট পরিবর্তনশীল খরচ সেটিও 0 হবে। তো উৎপাদন 0 হলে মোট স্থির খরচও 0 হবে, অর্থাৎ মোট স্থির খরচ আমি যখন টিএফসি আঁকছি তখন এই রেখার নাম লিখছি, যখন এই রেখাতে আমার তিনটেই অবস্থান করে টিএফসি, টিবিসি, টিসি উৎপাদনের সাপেক্ষে। তাহলে যখন আমি শুধু টিএফসি আঁকছি, মনে করে এই দুইটা নাই, টিএফসি আঁকছি, তখন উৎপাদন 0 হলে 19,000 টাকা, Q1 পরিমাণ উৎপাদন হলে 19,000, Q2 হলে 19,000, Q3 হলে 19,000, যাই উৎপাদন করি না কেন 19,000 টাকা বহন করতে হবে, এটি হচ্ছে আমার স্থির খরচ। এখন মনে করে আমি স্থির খরচের রেখাটা আমার এখানে নাই, এখানেও মুছে দিলাম, এখন আমি মোট পরিবর্তনশীল খরচ অঙ্কন করতে চাই। তো মোট পরিবর্তনশীল খরচ অঙ্কন করার ক্ষেত্রে আমরা কি করব, উৎপাদন যখন 0 হবে তাহলে মোট স্থির খরচ, এই রেখাটা মনে করে এখন শুধু মোট পরিবর্তনশীল খরচের জন্য, তাহলে মোট পরিবর্তনশীল খরচটাও 0 হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে মোট পরিবর্তনশীল খরচ রেখাটা আমাদের মূল বিন্দু থেকে উত্থিত হবে, এটা হচ্ছে মূল বিন্দু থেকে উত্থিত হবে। এবং এটা মূল বিন্দু থেকে উত্থিত হয়ে কিভাবে যাবে, উপরের দিকে যাবে নাকি নিচের দিকে যাবে, বক্রাকার হবে নাকি সরল আকৃতির হবে, এই বিষয়টা নিয়ে আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে মোটামুটি 40 মিনিটের মতো হয়ে গেছে। তো পরবর্তী লেকচারে আমি এই যে মোট পরিবর্তনশীল খরচ, এই মোট খরচ, এই দুইটা বিষয়ে আলোচনা করব। স্বল্পকালীন খরচ রেখা এবং দীর্ঘকালীন খরচ, স্বল্পকালীন খরচ এবং দীর্ঘকালীন খরচ, এই দুইটা বিষয় নিয়েও আলোচনা করার চেষ্টা করব পরবর্তী লেকচারে। তো এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। কত সময় হয়েছে?